আজও থমথমে মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জ। গতকাল অশান্তির পর থমথমে পরিবেশ সকাল থেকেই। দুই এলাকায় 163 ধারা জারি। সুতি শামশেরগঞ্জে পুলিশের টহলদারি চলছে। শামশেরগঞ্জ জাতীয় সড়কে যান চলাচল যদিও স্বাভাবিক রয়েছে। আরো ডিটেলে জানবো, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, সকাল থেকে আজ কি পরিস্থিতি? সকাল থেকে পরিস্থিতি জানিয়ে রাখবো যে সুতি এবং শামশেরগঞ্জ ধুলিয়ানি সমস্ত এলাকা কিন্তু এখন থেকে থমথমের রয়েছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে এনেছে গতকাল সন্ধ্যাবেলায় পুলিশ। জানিয়ে রাখবো জাতীয় সড়ক অবরোধ হয়েছিল, এই মুহূর্তে সকাল থেকে আমরা দেখছি জাতীয় সড়ক স্বাভাবিক রয়েছে। লরি বা পণ্যবাহী গাড়ির পাশাপাশি সরকারি বাস চলাচল করছে এবং একই সঙ্গে আজিমগঞ্জ রেল শাখা বা ট্রেন লাইন যেটি অবরোধ রাখা হয়েছিল সেটিও কালকে রাত্রি 10টার পর স্বাভাবিক হয়েছে। যে আজিমগঞ্জ মালদা ডিভিশনে যে ট্রেন চলাচল করে বা উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো যাতায়াত করে আপ অ্যান্ড ডাউনে সমস্ত ট্রেনই রাত্রি 10টার পর স্বাভাবিক ছন্দে চলেছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে এই অশান্তি পর্ব ঘিরে গত কয়েকদিন ধরে 163 ধারা যে জারি করা হয়েছিল তা এখনো পর্যন্ত বলবৎ রয়েছে এবং এডিজি পদমর্যাদার অফিসারদের বাড়তি দায়িত্ব দিয়ে গতকাল পাঠানো হয়েছে কলকাতা থেকে। তারা এলাকায় রয়েছেন এবং এসপি ডিআইজি মুর্শিদাবাদ তাদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি স্বাভাবিক রাখা, নর্মাল রাখা, এই বিষয়টার উপরে কিন্তু লক্ষ্য রাখা হয়েছে পুলিশের তরফে। একই সঙ্গে বিএসএফও কিন্তু শামশেরগঞ্জে তারা টহলদারি দিচ্ছেন সকাল থেকে, ছবিও কিন্তু ধরা পড়েছে। ধন্যবাদ অমিত। গতকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয় চাকরিহারা শিক্ষকদের বৈঠক ইতিবাচক হয়েছে বলেই জানা যাচ্ছে। বিকাশ ভবনে প্রায় 3 ঘন্টার এই বৈঠক। যোগ্য অযোগ্য তালিকা ওএমআর এর মিরর ইমেজ প্রকাশেরও দাবি জানিয়েছেন চাকরিহারারা। 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী জানিয়েছেন আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল। আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে। শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন, মোস্ট প্রবাবলি 21 তারিখ। 22 লক্ষ ওএমআর যেটা বলা আছে, টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি। তো ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে, আইনি পরামর্শ নেবেন। যদি ওনারা পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই, তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে। মিরর ইমেজ যেটা আমরা বলেছিলাম সেটা ওনারা এটাই জানালেন যে মিরর ইমেজ তো নেই, কারণ মিরর ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত। যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই, সাবমিটেড বাই সিবিআই, সেই মিরর ইমেজটা আছে। যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন। ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে করেছেন। ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত। আমরা আইনি পরামর্শ নেব। যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি যেন প্রকাশ করে। আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম, এটা এসএসসি কাছে অবশ্যই এই তথ্য আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে। অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে। এসএসসি চেয়ারম্যান ওখানে আছে, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। এই মূল 2টি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন। আনুমানিকভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে সপ্তাহ 1.5-2 মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো। আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবে এসএসসি। আইনি পরামর্শ যেটা আমরা বলেছিলাম যে রিভিউ করার আগে বা কিউরেটিভ যাই পদ্ধতি হোক, প্রথমে তো রিভিউ হবে। রিভিউয়ে যাওয়ার আগে রিভিউয়ে কি ধরনের আলোচনা হবে সেটা আমাদের সঙ্গে যেন আলোচনা করেন একসঙ্গে বসে। তো সেটাই ওনারা রাজি হয়েছেন। আপনারা খুশি? দেখুন, খুশি আমরা, আশ্বস্ত সেদিনই হব বা স্বস্তি পাবো। আশ্বস্ত হওয়ার জায়গা এখনই নয়, স্বস্তি আমরা সেদিনই পাবো যেদিন পুরো লিগ্যাল ওয়েতে আমরা পুরোপুরি জিতে আসব।
বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে যে দেখুন আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে, এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কিনা সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে। তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে, এটুকু আছে, বেতন সাবমিট হবে। আপনারা স্কুলে যাবেন? স্কুলে দেখুন সেটা আমরা ওখানে গিয়ে আলোচনা করব যারা চাকরিহারারা আছে। এবার রাজ্যের নজরে আরো দুই জাল ওষুধ, সার্টিন আর লেভিপিল, এই দুটো নামে জাল ওষুধ বিক্রির অভিযোগ। উত্তরপ্রদেশ থেকে কলকাতায় জাল ওষুধ দুই সংস্থার। কোন পথে এই ওষুধ আনতো, কারা রয়েছে এর পিছনে, আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, গতকাল বিকেলেই রাজ্যের কাছে বেশ কিছু অভিযোগ আসে এবং তারপরেই উল্টোডাঙ্গার মুচি বাজার এলাকায় অভিযান চালায় রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফিসাররা। এটা সূত্র মারফত জানা যাচ্ছে সার্টিন ও লেভিপিল এই দুই ওষুধ জাল করে বিক্রি করা হচ্ছিল এবং উল্টোডাঙ্গার মুচিবাজার এলাকার দুই সংস্থার গোডাউন থেকে এই জাল ওষুধ অন্যান্য রাজ্যে পাঠানো হচ্ছিল বলে এই অভিযোগ। যেটা আরো জানতে পেরেছে ড্রাগ কন্ট্রোলের অফিসাররা যে উত্তরপ্রদেশের একটি সংস্থা থেকে এই ওষুধটি জাল হয়ে আসছিল কলকাতার এই দুই সংস্থার কাছে এবং এই দুই সংস্থা হচ্ছে হোলসেলার। তারা তারপর এই ওষুধ বিহার, ঝাড়খণ্ড, এইসব রাজ্য, উড়িষ্যা, এইসব রাজ্যগুলিতে পাঠাচ্ছিল। কারণ এই দুটি ওষুধের বিশেষ করে কলকাতায় খুব একটা চাহিদা না হলেও কলকাতা পার্শ্ববর্তী যে রাজ্যগুলি অর্থাৎ উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, এই রাজ্যগুলিতে এই ওষুধের চাহিদা ব্যাপক রয়েছে এবং এই জাল ওষুধ এই রাজ্যগুলিতে পাঠানো হচ্ছিল। এই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ আছে ড্রাগ কন্ট্রোলের অফিসারদের কাছে। তারপর গতকাল বিকেলের পর থেকে লাগাতার অভিযান চালানো হয় উল্টোডাঙ্গার মুচিবাজার এলাকায় এবং তারপরেই ওই দুই সংস্থা থেকে আপাতত কোনো ওষুধ তারা প্রডিউস করতে পারবে না, অর্থাৎ আপাতত স্টপ প্রোডাকশন করা হয়েছে, যেটা ড্রাগ কন্ট্রোলের আইনি পরিভাষায় বলা হয় স্টপ প্রোডাকশন করা হয়েছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে ওই দুই সংস্থার লাইসেন্স পর্যন্ত বাতিল করা হতে পারে। উত্তরপ্রদেশের যে সংস্থা থেকে তারা ওষুধ আনছিল সেই সংস্থাকে ডেকে পাঠানো হয়েছে ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে বলে নবান্ন সূত্রে খবর। এবং পাশাপাশি উত্তরপ্রদেশ সরকারকেও গোটা বিষয়টি জানানো হয়েছে। তুমি জানো এর আগে উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দেওয়া হয়েছিল যে উত্তরপ্রদেশের একাধিক জায়গা থেকে জাল ওষুধ আনা হচ্ছে, আবারও উত্তরপ্রদেশ সরকারকে জানানো হলো। পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাকেও এই ওষুধের স্যাম্পল দিয়ে জানানো হয়েছে যে এই ওষুধ জাল বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডে যাচ্ছে। যেমনটাই নবান্ন সূত্রে খবর এবং গোটা রিপোর্টটি ইতিমধ্যেই নবান্নের শীর্ষ মহলে এসে পৌঁছেছে বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সোমরাজ। যে খবরের দিকে নজর রাখবো, জমি জটে আটকে স্থল বন্দর, ইন্দো নেপাল সীমান্তে জমি পরিদর্শনে স্থল বন্দর অথরিটির চেয়ারম্যান, আধিকারিকদের নিয়ে বৈঠক স্থল বন্দর অথরিটির। ইন্দো নেপাল সীমান্তে জমি পরিদর্শন, কি বলছেন ট্রাক ড্রাইভাররা শোনাবো। हाँ जी भैया, ये एंट्री गेट चेक पोस्ट होना जरूरी है। अरे किसी बॉर्डर पे है, सुविधा है वहाँ पे, इधर भी है नहीं कुछ, ना पार्किंग का है, ना कोई लैट्रिन बाथरूम ड्राइवर के लिए कुछ नहीं है, गाड़ी वालों के लिए। रोड पे गाड़ी खड़ी होती है, कोई सेफ्टी नहीं है, इधर चोरी बहुत होता है। यही मांग करते हैं अभी इधर एंट्री गेट चेक पोस्ट होना चाहिए। यहाँ पे मान लो जब हम आते हैं तो रात को आते हैं, रात को भी चोरी भी हो जाता है और यहाँ पे कोई नहाने का, लैट्रिन बाथरूम का कोई सुविधा नहीं है। मतलब इंटीग्रेटेड चेक पोस्ट होना चाहिए जी, बहुत जरूरी, कंपलसरी है ये, क्योंकि इंटरनेशनल बॉर्डर है ये। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, জমি পরিদর্শনের পর কি বললেন চেয়ারম্যান? চেয়ারম্যান এই বিষয়ে কোনো কিছু না বলতে চাইলেও পরবর্তীকালে কিন্তু যারা শুল্ক দপ্তরের আধিকারিক তারা বলেছেন যে তাদের কাছে যে সমস্ত রিপোর্ট রয়েছে এই ল্যান্ড পোর্ট করা নিয়ে তারা কিন্তু এই চেয়ারম্যানকে জানিয়েছে এবং পাশাপাশি চেয়ারম্যান সমস্ত ধরনের আধিকারিক যেমন ভূমি রাজস্ব দপ্তর থেকে শুরু করে এখানে সীমান্ত রক্ষা বাহিনী, এসএসবি এবং যারা শুল্ক দপ্তর তাদের সঙ্গে কথা বলেছে। এই যে কাজ তা কিন্তু শুরু করার জন্য যথেষ্টভাবে উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান, কারণ এই ল্যান্ড পোর্ট না থাকার জন্য এখানকার যে বাণিজ্য তা কিন্তু অগ্রগতি হচ্ছে না এবং ল্যান্ড পোর্ট তৈরি হলে এই বাণিজ্য কিন্তু অগ্রগতি হবে। 2017 সালের পর 2021 সালেও কিন্তু সাংসদ এখানে এসে ল্যান্ড পোর্টের কথা আশ্বাস দেন। প্রায় 38 একর জমি এখানে প্রায় সংরক্ষিত প্রথম অবস্থায় রাখা ছিল, কিন্তু জমি জটের জন্য এই কাজ আগায়নি। বা নতুন করে এই ল্যান্ড পোর্ট অথরিটির চেয়ারম্যান এই জায়গায় আসায় কিন্তু আশার আলো দেখছেন এখানকার ব্যবসায়ীরা এবং পাশাপাশি যারা বিভিন্ন রাজ্যের চালকরা। তবে দ্রুততার সঙ্গে এই কাজ হবে বলে আমরা জানতে পারছি। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। মেইনলি আমাদের ডিমান্ড হলো আইসিপি, ইন্টিগ্রেটেড কাস্টমস পোর্ট।
যেখানে সব একটা ছাতার তলায় সব কিছু থাকবে, যাতে এই মানে ট্রেড, ফরেন ট্রেডটাকে ফেসিলিটেট করা যায় খুব ভালোভাবে। এইটার জন্য আমাদের ল্যান্ড অ্যাকোয়ার করা আছে, সেই ল্যান্ডটাতে জমি জটে আটকে আছে। সেই ব্যাপারটাই আমরা বললাম যে যত তাড়াতাড়ি জমি জটটাকে কাটিয়ে এই পোর্টটা যদি ডেভেলপ করা যায়, তাহলে ইন্দো নেপালের যে বিজনেস, যেটা আর্থিকভাবে ভারত সরকার অনেক দূর এগিয়ে যাবে।